দেখো তো গ্রুপ 13 যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে বোরন, মনে রাখতে হবে কিন্তু এগুলো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, টিএল। হ্যাঁ, এবার এদের অ্যাটমিক নাম্বারগুলো বলো দেখি। বোরনের অ্যাটমিক নাম্বার কত? কত? বোরনের অ্যাটমিক নাম্বার 5। তাহলে তার পরের জন্য অ্যাটমিক নাম্বার কত হবে? +8। কেন বলো তো? বোরনের কাছে এস অরবিটাল আর পি অরবিটাল ছাড়া কিছু নেই, অ্যালুমিনিয়ামের কাছে এস আর পি ছাড়া কিছু নেই, ডি নেই। তাহলে কি বোরন থেকে অ্যালুমিনিয়ামে আসার জন্য এসে 2টো ইলেকট্রন এক্সট্রা আসবে, পিতে 6টা ইলেকট্রন এক্সট্রা আসবে, আর তো কিছু আসবে না। তাহলে 8টা ইলেকট্রন এক্সট্রা আসবে, মানে 8টা প্রোটন এক্সট্রা আসবে, তাহলে 8 বাড়লো। কিন্তু গ্যালিয়ামে এস নেই, এস আছে, পি আছে, ডিও আছে। এসে কটা থাকে? 2টো। পিতে কটা থাকে? ডিতে 10টা। তাহলে এতগুলো ইলেকট্রন বেশি আসবে। তাহলে অ্যালুমিনিয়ামের হিসাবে কত আসছে? 13। তাহলে 13 থেকে কত বেশি আসবে? 18। তাহলে পরের অ্যাটমিক নাম্বার হয়ে গেল। মুখস্থ করার কিছু নেই, কিন্তু চেন ধরে চলে আসবে। মুখস্থ কি করতে হচ্ছে? লাইন দিয়ে এই 5টা, আর কিচ্ছু মুখস্থ নেই বি ব্লক কেমিস্ট্রিতে। তাহলে 13 + 18 কত? 31। তাহলে আবার ইন্ডিয়ামে চলে আসো, ইন্ডিয়ামেও তাই আছে, এস আছে, পি আছে আর ডি আছে। এসে কটা ইলেকট্রন? 2টো। বিতে 6টা, 10টা। তাহলে এখানেও 18 যোগ হবে। তাহলে এটাই কত যোগ হলো? 18। এটাতে কত যোগ হবে? 18। তাহলে 31 আর 18 49। থ্যালিয়ামে কি আছে? এস অরবিটালে অস্তিত্ব আছে, পি আছে, ডি আছে, এফ ও আছে। তাহলে আরো 14 বেশি আসছে, বুঝতে পারছো? ওগুলো তো আসছে 14 বেশি আসছে। তাহলে কত আসছে? 14, আর এখানে কত? 32 বেশি আসছে। তাহলে 49 + 32, বুঝতে পারছো? 81। খেলা শেষ হয়ে গেল। এবার ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করতে হয় তারও রুলস আছে, সেটাও মুখস্থ কিছু নেই। একটা ইলেকট্রনিক কনফিগারেশন করে দিলেও অনেক। বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি করো, বোরনের হচ্ছে 1s2 2s2 5, তো তাহলে কি হবে? 1s2 2s2 2p1 হয়ে গেল 5। কিন্তু এই 1s2টা একটা নোবেল গ্যাস, সেই নোবেল গ্যাসের নাম জানা আছে? হিলিয়াম। তাহলে 1s2 জায়গায় আমি হিলিয়াম বসিয়ে দেবো, তাহলেও হবে। আচ্ছা, এরপরে অ্যালুমিনিয়ামের গুলো তাহলে কিভাবে লিখবো দেখো, একটু মজার ব্যাপার দেখো। অ্যালুমিনিয়ামে কি একটা পরের অরবিটে ঢুকে গেছে 2 ইলেকট্রন, মানে এটা যদি 2 নম্বর শেলে থাকে 2s2p, তাহলে এটা 3 নম্বর শেলে আছে। তাহলে 2s এর জায়গায় শুধু কি লিখতে হবে? 3s, 2p এর জায়গায় 3p। আর তোমাকে বলে দেওয়া হয়েছে এস আর পি ছাড়া এখানে কিছু নেই, ঝামেলার দরকার নেই। সরি, 2s এ 2 যেরকম আছে সেরকমই, শুধু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা একটা বেড়ে গেল। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আগে ছিল 2, এখন হয়ে গেছে 3। কিন্তু এই নোবেল গ্যাসটা তাহলে চেঞ্জ হয়ে যাবে, হিলিয়ামের জায়গায় কি হবে? নিয়ন। এরপরে কি হবে? আর্গন। তারপরে কি হবে? ক্রিপ্টন। তারপরে কি হবে? জেনন। ঠিক আছে? এবার এর ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে কি হবে দেখো। 3s এর জায়গায় তাহলে কি লিখবো এবার বলো? 4s 4p 4s। তাহলে যেখানে ছিলাম সেটা হচ্ছে কি, এখানে কি ডি ঢুকে গেছে না? বলো তো প্রথম ডি কোন অরবিটাল? প্রথম ডি জানো? মানে ডি সূচনা হয় কোন অরবিট থেকে, কোন শেল থেকে ডি অ্যাপিয়ার করে? 3d। ঠিক আছে, তাহলে ফার্স্টের নামটা হবে 3d10। এবার একবার শিখে গেলে আর প্রবলেম হবে না। তাহলে পরেরটার নাম কি হবে বলো দেখি? পরেরগুলোর নাম কি হবে? একটা করে প্রিন্সিপাল নাম্বার পারবে তো? হ্যাঁ, এই তো শিখে গেছে। 4d10 5p1। এবার এখানে কেন ডি অবধি লিখেছি? কারণ ডি ছাড়া কিছু নেই এখানে, কিন্তু আবার এফ আছে, তাই একটু জায়গা খালি রেখে লিখবে। এর পরেরটা তাহলে নাম কি হবে? 4d এর জায়গায় 5d10 6s2 6p1। এফ তো এক্সট্রা এসছে। প্রথম এফ কে জানো? কোন অরবিট থেকে এফ এর সূচনা হয়, মানে কোন অরবিটে এফ কে ধরা হবে ফার্স্ট? 4f 4f14। দেখো পুরো ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেল। তুমি কোনোদিনই ভেবো না যে তোমাকে থ্যালিয়াম বলে দিল হঠাৎ করে, থ্যালিয়ামে ইলেকট্রনিক কনফিগারেশনটা লেখো, তুমি 81 পুরো প্রথম থেকে শুরু করতে পারবে, 1s2 2s2 2p6। ওই করতে গেলে সারা বছর চলে যাবে। যে তোমাকে চেন ধরেই আসতে হবে। তুমি শুধু মাথায় রাখো থ্যালিয়ামের ওপরে কে আছে, দাদু কে ছিলেন,
দাদুর পরে বাবা আসবে, তারপর ছেলে আসবে, তারপর নাতি আসবে, তারপর তার ছেলে আসবে, এরকমভাবে। তো থ্যালিয়ামের ওপরে তাদের বংশে প্রথম কে ছিল সেটা মাথায় রাখো, বোরন। দেখো আমি কীভাবে করি, ধরো বোরন তো, দেখো আমি ধরো এগুলো কিছু জানি না, আমি লিখলাম বোরন ছিল, তাহলে তার এখানে থ্যালিয়াম আছে, তাহলে মাঝে কতজন আছে 1 2 3, তাই তো? তাহলে বোরনের 5, হিলিয়াম লিখে নিলাম 2:2p1, এটা লিখলাম। লেখার পরে আমি কি বুঝলাম, 2 যদি এটা হয় তাহলে 3 4 5 6, তাই তো? তাহলে 6s2 6p1, তো কিছু মনে, এটা যে গুণেও যে 81 হয় সেটাও দরকার নেই, ইলেকট্রনিক কনফিগারেশন চেঞ্জ হতো, এটুকু লিখলাম। এবার আমি এটুকু জানি যে লাস্ট যেটা আছে না, মানে গ্রুপের শেষে যে থাকে তার কাছে ডি আর এফ দুটোই থাকে, তাহলে কি হবে, শুধু 4f লিখে দেবো 14, 5d 10 লিখে দেবো, আমার খেলা শেষ হয়ে যাবে। আর যারা করতে যাবে 80, স্যার অ্যাটমিক নাম্বারটা একটু বলুন, আমি বলে দিলাম 81, এবার সে গুনছে 1s2 2s2 2p6, তা সারা জীবন লেগে যাবে, তবে ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ 81-এর ভিতরে অনেক কিছু আছে, তো এদিক ওদিক হয়ে যাবে, শেষ হয়ে যাবে। খালিটা বুঝতে পারছেন? এইভাবে তুমি ইলেকট্রনিক কনফিগারেশন যদি শিখে নাও, আর তোমার কোনোদিন মুখস্থ করতে হবে না কিছু, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার তো ডাইরেক্ট মুখস্থ জিজ্ঞেস করবে না, জাস্ট এইভাবেই হয়। গ্রুপ 14টা এইভাবে হয়ে যাবে। গ্রুপ 14 তোমাদের ওপর ছেড়ে দিলাম, একটু পরে করবে। এখান থেকে আমি আগে কেমিস্ট্রিগুলো শুরু করি, হ্যাঁ? এখানে কিছু লেখা নেই, কারণ আমি একটু গ্রুপে একটু পরে অ্যাপে চলে যাবে, হ্যাঁ, ক্লাসগুলো। যদি খুব কিছু থাকে বোঝো, এখানে শুধু বোঝো, মুখস্থ করতে যাবো না, মুছে দিচ্ছি, ঠিক আছে? এবার হ্যাঁ, ওগুলো অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসে করানো আছে, ঠিক আছে? ওখান থেকে পেয়ে যাবে, অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসে করানো আছে, অনেক ভালো করে বলেছি। একটা ক্লাসই 1 ঘন্টার পুরো, হ্যাঁ, ওই ক্লাস দেখলে ঠিক করে বলে যাবে। কিছু কিছু কোশ্চেন আছে যার উত্তর এক কথায় হয় না, পুরো গল্প। সময় নিয়ে করতে হবে। আচ্ছা দেখো, আমি বোরনের কেমিস্ট্রিটা আজকে একটু পড়বো, বোরনের কী কী কম্পাউন্ড হয় সেটা পড়বো। ফার্স্টে আমার মনে পড়ছে বোরনের এই কম্পাউন্ডটা BCl3, ঠিক আছে? তো BCl3 কম্পাউন্ড কীভাবে তৈরি হয়, শেপ কী, এসব অন্যান্য চ্যাপ্টারের সাথে রিলেটেড। BCl3 শেপ কেউ বলতে পারবে? কেমিক্যাল বন্ডিং যারা যারা পড়েছো জানো না BCl3 শেপ। ফার্স্টে BCl3 শেপ জানার জন্য আমাকে H বার করতে হবে, H = ½ VMAC, এই একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে যে কোনো কিছু শেপ বার করা যায়। কোনো কিছু যেগুলো ডায়াটমিক মলিকুলের থেকে একটু বেশি হয়, এটা কত, টেট্রাঅ্যাটমিক মলিকুল না, অ্যাটমিক 4, 3টে ক্লোরিন একটা বোরন, তাহলে ডায়াটমিকের উপরে চলে গেল মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, সবসময় পারবো না। এবার ভি মানে কি, ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। এখানে সেন্ট্রাল অ্যাটম কে আছে BCl3-এর ভিতর, বি, তার ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? আজকে ইলেকট্রনিক কনফিগারেশন করলে তাহলে বলো তো ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? বাইরের শেলে 3টে, এক্ষুনি দেখলে 2s2 2p1, 2টাই বাইরের শেল, তাহলে 3। এম মানে হচ্ছে মোনোভ্যালেন্ট অ্যাটম বা একযোজি পরমাণু, মোনোভ্যালেন্ট, যার ভ্যালেন্সি 1। এরকম কতগুলো পরমাণু আছে এর ভেতরে, কতগুলো অ্যাটম আছে? দ্য মোনোভ্যালেন্ট অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য মলিকুল এক্সেপ্ট সেন্ট্রাল অ্যাটম, 3টে। ক্লোরিন তো সব মোনোভ্যালেন্ট, তাহলে 3। এর ভেতরে কোনো চার্জ আছে, ক্যাটায়ন অ্যানায়ন, তাহলে এখানে 0, এখানেও 0। অ্যান্সার কত আসছে? 3। 3 মানে বোরনকে ঘিরে 3টে পেয়ার অফ ইলেকট্রনস আছে। 3টে পেয়ার অফ ইলেকট্রনসে বসানোর জন্য আমার 3টে অরবিটাল লাগবেই। কি কি অরবিটাল লাগবে? প্রথম দিক থেকে 3টে, একটা S আর 2টো P হয়ে গেল, তাহলে এর হলো হাইব্রিডাইজেশন। তাহলে এই 3 থেকে আমি কি জেনে গেলাম, এর হাইব্রিডাইজেশন। তাহলে আমার ইলেকট্রনগুলোকে এর ভেতরেই সাজাতে হবে যেভাবে হোক। তাহলে কীভাবে সাজাবে? বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন আবার করতে হবে। তাহলে বলো বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন কি আমার কাছে? 2s2 2p1। এবারে ঘরগুলো সাজাতে হবে, 2s এর ঘর 2p1। আগে ক্লাস না পড়লেও হবে, দেখো এইটা পড়াতে গিয়ে আমি এখানে কেমিক্যাল বন্ডিংয়ে যেটুকু লাগবে বলে দিলাম, অ্যাটমিক স্ট্রাকচারে যেটুকু লাগবে বলে দিলাম, যা যা লাগবে আমি বলে দেবো। আগে ক্লাস করতে হবে না, ধর তোমরা ফাঁকি দিয়েছো তাহলে হয়ে যাবে, ব্যাস। কিন্তু এখনই শিখে গেলে তোমরা এর হাইব্রিডাইজেশন sp2 মানে, তাহলে কি বলেছিলাম, এই যে BCl3 আছে তার হাইব্রিডাইজেশন sp2, তার মানে ওর ইলেকট্রনগুলো একটা S আর 2টো P এর ভেতরেই থাকবে, ওর বাইরে যাবে না, মানে ওর যে ইলেকট্রনগুলো রিঅ্যাক্ট করবে। তাহলে এখন কোথায় কোথায় ইলেকট্রন আছে? S আর P তে, তাহলে ঠিক নেই তো, 2টো P তে তো রাখতে হবে। এই যে লেখা আছে sp2, তার মানে তখন কি করতে হবে? ওকে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে জাম্প করাতে লাগবে, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে জাম্প করাতে লাগবে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি দাঁড়ালো বলো, কিরকম হবে এখন দেখতে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা গ্রাউন্ড স্টেট, এর এক্সাইটেড স্টেট। এবার দেখে sp2 হয়ে গেছে,
কিন্তু এই অবস্থায় রেখে ওরা রিয়াক্ট করতে পারবে না। কেন? এস এর এনার্জি একটু কম, পি এর এনার্জি একটু বেশি। তাহলে ও যখন বন্ড তৈরি করবে, একটা বন্ড হয়ে যাবে কম শক্তিশালী, একটা যেরকম আমার দুটো পা আছে, একটা একটু ছোট একটা একটু বড়, একটা মজবুত একটা যদি শক্ত, তাহলে হবে? আমরা কাজ করতে পারবো ঠিক করে? সব সমান হতে হবে না? তাই সমান করার জন্য যেটাকে করতে হয়, দ্যাট ইজ কল হাইব্রিডাইজেশন, মানে মিক্সিং। তোমরা ভাবো হাইব্রিডাইজেশন কি স্যার বলছে? হাইব্রিডাইজেশন এটা কিছুই না, মিক্সিং। যেরকম ছোটবেলায় পড়তে না অঙ্ক করেছিলাম আমরা, যে আসামের চা দার্জিলিংয়ের চা, তারপর এটাকে মিশিয়ে করতে হতো যাতে টেস্টটা কেউ বুঝতে না পারে। হ্যাঁ, কাউকে আমি আসামের চা দিয়ে একই দাম নিচ্ছি, দার্জিলিংয়ের দিয়ে একই দাম নিলে তো হবে না, মিশিয়ে দিয়ে এবার তুমি দাও, অতটা বুঝতে পারবে না। এখানেও তাই, এস এর চরিত্র আলাদা, পি এর চরিত্র আলাদা, ওদের সবার প্রপার্টি আলাদা। কিন্তু আমি যদি বন্ড তৈরি করি, তাহলে বন্ডটার মধ্যে একটা ইমব্যালেন্স হয়ে যাবে। তাই সেটাকে আমি যদি নিউট্রালাইজ করতে চাই, তাহলে মিক্সিং করতে হবে, দ্যাট ইজ কল হাইব্রিডাইজেশন। তাহলে এখানে মিক্সিং করি এই দুটোর মধ্যে, তাহলে এগুলোর মধ্যে এবার মিক্সিং হচ্ছে। এরা ভিডিওতে খুব সুন্দর করে বলা আছে, কোথায় আছে বলতো? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে ভিডিওগুলো যেগুলো ছিল, যে আমি প্রজেক্টরে পড়াচ্ছিলাম, অ্যানিমেশন করা আছে ওখানে মিক্সিংটা না অ্যানিমেশনে দেখাচ্ছি কি সুন্দর এরকমভাবে মিক্স হয়ে গেল 3D তে, তারপরে গিয়ে প্রোডাক্ট তৈরি হলো। সেটাই আমি জাস্ট, এখানে তো আর অ্যানিমেশন দেখাতে পারবো না, ওখানে অ্যাপ থেকে দেখবে ক্লাসগুলো। কেমিক্যাল বন্ডিংয়ে হাইব্রিডাইজেশন বলে যে জায়গাটা আছে না, দেখবে লেখা আছে না হাইব্রিডাইজেশন, ওইখানে একটু কষ্ট করে ভিডিওটা দেখবে, কিছুটা সময় নষ্ট করে, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে ইলেকট্রনগুলো কীভাবে বসবে? 1 1 1, এগুলো কি sp2 sp2 sp2, কোনো অসুবিধা আছে বলতে? তাহলে এই হচ্ছে হাইব্রিডাইজ স্টেট। এবার ইলেকট্রনগুলো তাহলে কীভাবে বসছে দেখো দেখো। আর sp2 হলে বন্ড অ্যাঙ্গেল কত হয় কেউ জানো? তিনটি ইলেকট্রন পেয়ার ম্যাক্সিমাম, মানে কোন অ্যাঙ্গেলে থাকলে বলো তোদের মধ্যে রিপালশন কম হবে? ধরো আমি বলছি দুটো ইলেকট্রন, তিনটে ছেড়ে দাও, দুটোই বলছি। এই দুটো ইলেকট্রন পেয়ার আছে এখানে, ওই দুটো, এখানে একটা ইলেকট্রন পেয়ার, এখানে একটা, সেন্টারে কেউ আছে। আমি এরম রাখি, তো দেখি রিপালশন, মানে বিকর্ষণ রিপালশন কম হচ্ছে না বেশি হচ্ছে? রিপালশন আছে, কিন্তু কোথায় রাখলে বলো তো মিনিমাম হবে রিপালশন? বুঝতে পারছো? এখানে থাকলে রিপালশন কম হবে, এখানে থাকলে একটা রিপালশন আছে, এখানে সবচেয়ে দূরে দূরে হয়ে গেল। এবার যদি তিনটেকে রাখি, কত ডিগ্রি হলে ঠিক হবে? 360/3, গুড। কত? 360/3 কত? 120। ব্যাস, তাহলে এখান থেকে কিছু মুখস্থ ব্যাপার নেই। তাহলে sp2 তেও বন্ড অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি সেন্টিগ্রেড। কি খেলা বোঝা গেছে? তাহলে এখানে বড় BCl3 তাহলে কিরকম ভাবে থাকবে? সেন্টারে বি থাকবে, Cl 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 সব 120 ডিগ্রিতে থাকবে, ঠিক আছে? এই 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 হয়ে গেল BCl3 স্ট্রাকচার। আমি কীভাবে BCl3 স্ট্রাকচার রাখলাম? বইতে পড়ে মুখস্থ করে দেখে নিয়েছি যে BCl3 স্ট্রাকচারটা এরকম করে দিলাম না। আননোন যা দিয়ে দেবে তুমি করতে পারবে, শুধু এই কায়দাগুলো একটু শিখতে হবে। কি খেলাটা বোঝা গেছে? এবার BCl3 রিয়াক্ট কি করে করে সেটাও বোঝা যাবে। কিরকম দেখো, দেখো এর একটা গেস্ট রুম খালি আছে, এই গেস্ট রুমটার নাম কি? PZ লিখে দিয়ে, PX PY PZ, তো তিনটে পি হয়, PX PY PZ, মানে ঘর দেখো, যে কোনো ঘরের কোণায় তিনটে অ্যাক্সিস থাকবে না, PX PY PZ, সেরকমই পিগুলো ওরকমভাবে সবাই সবার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে নর্মালি। PX থাকে, PY থাকে, PZ থাকে। এবার এদের মধ্যে এইভাবে হাইব্রিডাইজেশন করে sp2 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 হয়ে গেল। এইবার বাইরে যে অরবিটালটা আছে সেটা খালি আছে, সেটা হচ্ছে PZ। এইটা দিয়ে ওরা রিয়াকশন করবে, যাদের এইটা নেই তারা রিয়াকশন করে না, খুব কম করে। গেস্ট রুম খালি। দেখো আমরা রিয়াক্ট কখন করবো বা কোনো কারোর সাথে বন্ধুত্ব কখন করবো? যখন তাকে আমাদের বাড়িতে ডাকতে পারবো এবং আমাদের বাড়িতে একটা রুম ফাঁকা আছে, তারা আসবে, আমরাও তাদের বাড়িতে যাবো, এইভাবে তো হবে রিয়াকশন। তো এখানে কি রুম ফাঁকা আছে, কাউকে ডেকে আনতে পারে। কাকে আনতে পারে? ওয়াটারের সাথে আমি যদি রিয়াকশন করি, ওয়াটার মানে ধরো অ্যাসিড বা বেসিক মিডিয়ামে ওয়াটার দিয়ে দিলাম, তাহলে হাইড্রেশন হয়ে যাবে, জল ঢুকিয়ে যাবে। এবার জল ঢোকার জন্য দেখতে লাগবে যে এর ভেতরে ঘর খালি আছে কিনা। যেরকম ধরো BCl3-র সাথে আমি NaOH দেবো, NaOH-টা ওয়াটার মিডিয়ামে দেবো, তাহলে ওয়াটারই মেনলি এর ভেতর ঢুকবে। BCl দেবার তুমি NaOH না দিয়েও যদি করো, নর্মাল ওয়াটার দিলেও এর সাথে রিয়াকশন হবে। তো ওয়াটারের কোন পার্টটা ঢুকবে? দেখো ওয়াটারের দুটো জায়গা আছে, একটা হচ্ছে OH মাইনাস, একটা হচ্ছে নর্মাল, ভেঙে গেল। আর যদি ইনিশিয়ালি ঢোকে তাহলে পুরো এরকমই ঢোকে, পরে এটা হয়। লোন পেয়ার আছে না? তাহলে লোন পেয়ার মানে কটা ইলেকট্রন? একটা পেয়ার মানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন থাকার জন্য মিনিমাম একটা ঘর লাগবে। দেখো আছে ওর কাছে ঘর, তাহলে বোরন প্রোভাইড করতে পারছে, তাহলে বোরনের কাছে জল আসতে পারবে। কার্বনের কোনো কম্পাউন্ডের কাছে আর আসতে পারবে না। আমি ধরো কার্বনের মিথেন করলাম, তো
তুমি এখনই বুঝে যাবে। তাহলে 4টে ঘরই খালি থাকবে না 4টেই ভরে থাকবে? তাহলে কোনো গেস্ট খালি আছে? ওই জন্য মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো জলে মেশে। পেট্রোল ডিজেল জলে মেশে। পেট্রোল কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি। 4টে হাত ভর্তি, কোনো ঘর গেস্ট রুম খালি নেই, জলে ভিজবে না। খেলাটা বোঝা গেছে? কিন্তু বোরনের কম্পাউন্ডগুলো জলে দিলেও জলে রিয়াক্ট করে যাবে। কেন? ওর ঘর খালি আছে, জলকে ওখানে অ্যালাউ করবে। লজিক বোঝা যাচ্ছে? শুধু ইলেকট্রনিক কনফিগারেশন পড়ে না, আর কিছু পড়তে হবে না, মুখস্থ করার কোনো জায়গায় নেই। তাহলে জল এসে কোথায় অ্যাটাক করতে পারে? কোন ঘরে? কার ঘরে অ্যাটাক করবে? বোরনের ঘরে না ক্লোরিনের ঘরে? আরে কার ঘর খালি দেখালাম? বোরনের ঘরে অ্যাটাক করবে। তাহলে ওই আসছে বোরনের ঘরে অ্যাটাক করছে। লজিকটা বোঝা গেছে? এবং এক একটা বোরনের ঘরে অ্যাটাক করবে যখনই, সঙ্গে সঙ্গে একটা করে মেম্বার বেরিয়ে যাবে বাড়ির বাইরে। কেন? বাড়িতে গেস্ট আসলে আমরা বাইরে বেরিয়ে যাই কেন? খাবার দাবার আনতে হচ্ছে। সেম কেস। তাহলে একটা গেস্ট ঢুকছে, একজন বাইরে বেরোচ্ছে, আবার একটা গেস্ট ঢুকছে, একজন। এইভাবে যদি রিয়াকশন হতে থাকে আলটিমেটলি কি হয়ে যাবে? বোরনের 3টে ওইচ হয়ে যাবে। 3টে সিএলের জায়গায় কি দেখলাম? ওইচ হয়ে যায়, নেগেটিভগুলো ঢোকে। আর ভালো করে বোঝো বোরনে কেন অ্যাটাক করলাম, যদি কারো কনফিউশন থাকে এখান থেকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বোরন হচ্ছে কার্বন, সরি সিএল হচ্ছে ডেল্টা নেগেটিভ। পিরিয়ড টেবিলে কোথায় থাকে? রাইটে না লেফটে? উইথ রেসপেক্ট টু বোরন ক্লোরিন কোথায় থাকে? রাইটে না লেফটে? পিরিয়ড টেবিলটা পড়তে হবে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ফ্লোরিনের নিচে থাকে ক্লোরিন। তাহলে কোথায় ক্লোরিন, কোথায় বোরন? কে রাইটে? পিরিয়ড টেবিল যদি না পড়ো কেমিস্ট্রি হবে না কিন্তু। তাহলে রাইটে যে থাকে সে হয় নেগেটিভ, মাথায় ঢুকি না। রাইটে যে থাকে নেগেটিভ। তাহলে ক্লোরিন নেগেটিভ, বোরন রিলেটিভলি পজিটিভ। তাহলে জলের যে ওইচ মাইনাসটা আসছে সে কোথায় আসছে? বোরনে আসছে। লজিকটা বোঝা গেছে? কারণ ওইচ নেগেটিভ, বোরনে পজিটিভে আসছে। আর যে ওয়াটারের যে এইচ সেটা পজিটিভ, কার সাথে যাবে? খেলা শেষ। তাহলে কি তৈরি হচ্ছে এখান থেকে? বি ওইচ হোল 3, 3টে আর লেখার দরকার। আর 3টে, বাহ বাবা। দেখো এই রিয়াকশনটা তো পরীক্ষায় লিখতে দেবে, মুখস্থ দরকার আছে না? বুঝতে পারছো? খেলাটা বোঝা গেছে পুরো? এই তো এইভাবে রিয়াক্ট করে, আরেকজন রিয়াক্ট করে না। এরকম ভাবে কোশ্চেন আসে যে কার্বনের এই কম্পাউন্ডরা জলের সাথে রিয়াক্ট করে না কেন, আর বোরনের এই কম্পাউন্ডগুলো জলের সাথে রিয়াক্ট করে কেন। ঠিক আছে? আচ্ছা, এবার এখনই শেষ হয়নি, আরেকটা জিনিস থাকে। এটার নাম জানো? বিওএইচ এর হোল নাম যেটা তৈরি হলো, জানা আছে? এটাকে ছবি করে আঁকলে এরকম হয়, বি ওইচ ওইচ ওইচ। জানা নেই? বোরন দিয়ে করে অ্যাসিডের নাম বাড়বে তোমরা? এটা অ্যাসিড না এইচ প্লাস ছাড়ার মতো? বোরিক অ্যাসিড। আন্দাজে করে হয়ে গেছে বোরিক অ্যাসিড। অ্যাসিড কেন বলতে হবে? এটা কেন অ্যাসিড? Why this is called acid? অ্যাসিডের কি নেচার থাকলে তাকে অ্যাসিড বলবো? ওইচ নেগেটিভ মানে যদি গ্রেড করে দেন জলের সাথে মেশানোর পর, না ওটা তো বেস হয়ে যায়। তিনটে ইয়ে দেওয়া ছিল ভিডিও। অ্যাসিডের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে। আমি ফার্স্ট একটা বলছি, দেখো এগুলো এর আগেও ভিডিওতে বলা হয়েছে, আবার বলছি। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে 3টে, দেখেছো? রাত্রে ঠিক করে 3খানা কথা ছিল। প্রথম কথা যে আরহেনিয়াস। আরহেনিয়াস বলেছে যারা এইচ প্লাস ডোনেট করে তারা অ্যাসিড। 2 নম্বর ব্রনস্টেড লাউরি। এটা মিলিয়ে আবার কি বলছে? যে যারা প্রোটন ডোনেট করে, একই কথা ঘুরিয়ে বলেছে, প্রোটন ডোনেট করে অ্যাসিড। আর 3 নম্বর লুইস বলছে যারা লোন পেয়ার অ্যাকসেপ্ট করে। এখানে দুটোই হচ্ছে, এইচ প্লাসও আছে, কিন্তু ও এর সাথে আছে মানে এইচ প্লাস আছে। আবার বোরনের একটু আগে কি দেখলে একটা ঘর খালি ছিল না, তাহলে অ্যাকসেপ্টও করতে পারে। তাহলে কোনটা বলবো? এটার জন্যই পরীক্ষায় কোশ্চেনটা খুব আসে যে এটাকে আমি আরহেনিয়াস অ্যাসিড বলবো না লুইস অ্যাসিড বলবো, বলো তো? কেন? আরহেনিয়াসও তো বলতে পারি, এইচ আছে তো, আর এইচ সাথে অক্সিজেনের সাথে আছে। তাহলে তো অক্সিজেন ইলেকট্রন টানে আমরা জানি, তাহলে হাইড্রোজেন ইজিলি বেরাবে। তাহলে তো আমি এই এটাকে এইচ প্লাস দিয়ে বলতে পারি যে এইচ প্লাস ছাড়তে পারে। তাহলে তো এটা আরহেনিয়াস অ্যাসিডের দিকেও পড়লো। এটাকে লুইস অ্যাসিড কেন? লুইস অ্যাসিডের দিকেও পড়ছে, আরহেনিয়াস অ্যাসিডের দিকে পড়ছে, কিন্তু দুটো একসাথে হয় না, হলে যে কোনো একটাই হবে। তা কোনটা হবে?
চেঞ্জ হবে না। দেখো এটা তার জন্য আরেকটু বেশি জানতে হয়। পৃথিবীতে যখন আমার বোরিক অ্যাসিড থাকবে, যখনই বোরিক অ্যাসিড থাকবে, একটা থাকবে কি, একটা পাওয়া যাবে বোরিক অ্যাসিড কখনো? মিনিমাম এক ড্রপও যদি আমি বলি অ্যাসিড আছে, তাহলেও তো অ্যাভোগাড্রো নাম্বার, মানে 10⁻23 খানা মলিকুল। তাহলে এই মলিকুল একা নেই, একসাথে কতজনের মধ্যে আছে। মানে একসাথে বন্ধুদের মধ্যে থাকলে নেচারটা কিরকম, কীভাবে ওদের মধ্যে বন্ড আছে সেটা না জানলে বোঝা যাবে না। সেটার জন্য এটাকে একটু ছড়িয়ে আঁকতে হবে। এই যেটা এঁকেছি সেটা করলে হবে। দেখো এই যে ওইচের বন্ডগুলো ড্র করা হয়েছে, এটাকে একটুখানি ছড়িয়ে আঁকতে হবে, খুব কঠিন না। এই ওইচ, এই ওইচ, এই ওইচ, এবার বাকি বোরিক অ্যাসিডও তো রয়েছে এখানে, তাদের সাথে এর বন্ডিংটা দেখা যায়। যেভাবে আমি আঁকছি তুমিও সেভাবেই আঁকাটা প্র্যাকটিস করবে। এই ওইচের কি আছে, একটা বোরিক অ্যাসিড আছে না, এখান দিয়ে একটা আছে, এই খেলাটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা আবার কার, অন্য কোনো একটা বোরিক অ্যাসিডের হাত, বুঝতে পারছো? আবার এই ওইচটা আবার কি, অন্য একটা বোরিক অ্যাসিডের হাত। হয়ে গেল? তাহলে কি সুবিধা আছে, অক্সিজেন তো খুব ইলেকট্রোনেগেটিভ, ওর ইলেকট্রন টানে, তাই এদেরকে নেগেটিভ বলি। তাহলে হাইড্রোজেন নাকি পজিটিভ, এই অক্সিজেনটা আবার কি নেগেটিভ আর পজিটিভের মধ্যে কি হবে, একটা বন্ডিং হবে, তো সেইটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড, কারণ হাইড্রোজেন ওর ভেতরে ইনভলভড। ঠিক আছে? এবং এই বন্ড খুব শক্তিশালী হয় কারণ হাইড্রোজেনের সাইজ খুব ছোট, অন্যান্য সবার থেকে হাইড্রোজেনের সাইজ সবচেয়ে ছোট। তাহলে হাইড্রোজেন যার সাথেই বন্ড করবে সেই বন্ডটা কিন্তু খুব ছোট হবে। বন্ড ছোট হলে বন্ড ভাঙতে কঠিন হয় না সহজ হয়। এই দুটো জিনিস আছে এখানে, ঢাকনি এটা, আমি একজনকে এটা দিলাম, কোনটা ইজিলি ভেঙে যাবে, এটা না এটা, এটাকে ভাঙাই যাবে না কারণ সারফেস এরিয়া কম, তো ছোট জিনিস, এর মধ্যে বেশি এনার্জি দেওয়া যাবে না, তাই জন্য ওকে ভাঙা যাবে না। তাহলে যারা ছোট হয় তারা স্ট্রং হয়। তাহলে কি বুঝলে, এই বন্ডগুলোকে কি বলছি আমি, হাইড্রোজেন বন্ড, এইচ বন্ড। হাইড্রোজেন বন্ডেরই একটু ভালো করে বললে এটাকে বলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। কেন? একটা বোরিক অ্যাসিড আরেকটা বোরিক অ্যাসিডের মলিকুলের সাথে বন্ড করছে, নিজেদের মধ্যে করছে না। এই না যে আমি আমার এই হাতের সাথে এই হাতে বন্ড করে দিলাম, তাহলে কিন্তু ইন্টার হলো না। আমার একটা হাত মোহনের একটা হাতের সাথে যদি বন্ড হয় তাহলে সেটাকে বলবে ইন্টার, আর নিজেদের মধ্যে যদি বন্ড হয় তাহলে বলবে ইন্ট্রা, অন্ত। আর ওটা আন্ত, একটা দেশ আরেকটা দেশের সাথে খেললে সেটাকে কি বলি আমরা, ইন্টারন্যাশনাল ম্যাচ। তার মানে ইন্টার, বাংলায় বললে আন্তর্জাতিক, বাংলায় বললে বলবে আণবিক হাইড্রোজেন বন্ড, ইংলিশে বললে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে এ তো একটা ইন্টার মলিকুলার নেই, আবার এর সাথে আছে না, এর সাথে আছে। বলো তো একটা বোরিক অ্যাসিড কতগুলো হাইড্রোজেন বন্ড করছে, এটা পরীক্ষার কোশ্চেন। 6টা, একটা বোরিক অ্যাসিড দেখো প্রত্যেকে 6, তাহলে 6টা বন্ড করে আমি আটকে আছি কারোর সাথে, মাঝখান থেকে একটা হাইড্রোজেনকে টুক করে বেরিয়ে যেতে পারে, তাহলে আর্হেনিয়াস অ্যাসিড বলবো না। লজিকটা বোঝা গেছে? কারণ এরা সবাই এরও পরীক্ষার কোশ্চেন এমসিকিউ, যে কেন বোরিক অ্যাসিডকে আর্হেনিয়াস বলা হয় না, কারণ ওরা ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড করে থাকে। হয়ে গেল তোমার, যে কোনো মলিকুল হলেই আর বেরোবে না, বন্ড মানেই তো বন্ড হয়ে গেল। তো স্পেসিফিক্যালি বলতে হয়, 4টে অপশন থাকে, তো কোথাও বললে ইন্টার, কোথাও ইন্ট্রা, আমি জেনে রাখবো না কোনটা হলো। আর কি, লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে, তাহলে আর তো কোনো অপশন নেই, কিছু করতে গেলে ওকে লোন পেয়ার অ্যাকসেপ্ট করেই অ্যাসিডিটি শো করতে হবে। তাই বোরিক অ্যাসিড কি করে, এই যে বোরিক অ্যাসিড কিভাবে অ্যাসিডিটি শো করে, বোরিক অ্যাসিড অন্য কারোর থেকে মানে লোন পেয়ার অ্যাকসেপ্ট করে নেয়। কিভাবে অ্যাকসেপ্ট করে দেখো, এটাকে আমি বলে দিলাম জলের সাথে রাখছি আবার, মানে বোরিক অ্যাসিডকে আমি ওয়াটারের সাথে মিশাচ্ছি। কি করবে বোরিক অ্যাসিড, কিভাবে অ্যাসিডিটি শো করবে, ও তো এখান থেকে H+ ছাড়তে পারবে না, ও জলের লোন পেয়ারকে নিয়ে নেবে। জলের লোন পেয়ার মানে কার কাছে আছে, জল তো দুটো পার্ট, একটা H+, লোন পেয়ারটা কার কাছে আছে, OH- কাছে আছে। তাহলে বোরিক অ্যাসিড কি করবে, জলের OH- খেয়ে নেবে,
কীভাবে খেয়ে নেবে? একটা বরিক অ্যাসিড না রাখলে হবে না, তিনটে তো মানে, তাহলে বরিক অ্যাসিড রাখি OH OH OH, তাহলে কি হবে? জলে OH মাইনাসটাকে নিয়ে নেবে। এবার সেটাকে দেখানোর জন্য এটাকে একটু এরকমভাবে আঁকতে হবে। একটু আগে তোমরা দেখলে এটাকে না আনুভূমিকভাবে আঁকলাম। এটা প্লেটে সাজিয়ে দিয়েছি এরকম, এটাকে প্লেটটাকে এরকম না করে এরকম আঁকছি। দেখো একটা পি অরবিটাল ফাঁকা ছিল না? যারা ভিডিওতে দেখছো ভিডিওটা রিভাইন্ড করে দেখো যে পি অরবিটালটা কি ফাঁকা আছে। পি অরবিটালটা এরকম হয়, ওর সাথে এই হচ্ছে যদি OH, এই যদি OH, এই যদি OH হয়, এটা ওর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। মানে যদি এরকম আমার হাতটা হয়, এই হবে তার পি অরবিটাল 90 ডিগ্রি। সেইটা হচ্ছে গ্যাস রুম। সেখানে এসে OH মাইনাসটা ঢুকে পড়ে, এই রুমে OH মাইনাসটা ঢুকে পড়ে। তাহলে যদি ঢুকে পড়ে তাহলে কি আর এখন 3টে OH হবে? 4টে হয়ে গেলে কিন্তু আর বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হবে না, হাইব্রিডাইজেশনও চেঞ্জ হয়ে যাবে। হাইব্রিডাইজেশন কখনো sp2 হচ্ছিল না একটু আগে, এখন তো আরেকটা ঢুকছে, তাহলে আরেকটা বেড়ে যাবে sp, বন্ড অ্যাঙ্গেল তখন হয়ে যাবে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে। তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? এই হচ্ছে বি, মিথেন যেরকম দেখতে হয়, 4টে হলে যা হয়, sp3 হলে যা হয়। তাহলে এই বি দিয়ে আমি OH 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 ড্র করবো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ক্লোজ করে নেগেটিভ সাইন দিয়ে দেবো। কেন নেগেটিভ সাইন দিয়ে দেবো? বাইরে থেকে OH মাইনাস এসছে, সাইনটাকে তো আমাকে নিউট্রালাইজ মানে যেরকম আছে সেরকম দেখাতে হবে। এই হলো বরিক অ্যাসিডের সাথে জলের বিক্রিয়া, সাথে একটা কিছু বেরিয়ে গেল যেটা কেউ ধরতে পারলো না। কোন জিনিসটা? ক্লোরিন। কোথায় পাচ্ছ? জলের ভেতর থেকে কোন জিনিসটা বেরিয়ে গেল? H প্লাস, কে কেউ ধরলো না, তাহলে H প্লাস বাইরে বেরিয়ে গেল। তাহলে কি বুঝলে অ্যাসিডিটি কি করে শো করে? ইনডাইরেক্টলি। আমি ডাইরেক্ট H প্লাস ছাড়তে পারবো না, কিন্তু আমি ইনডাইরেক্টলি H প্লাস ছাড়বো। কি বুঝলে? জলের ওয়েস্টটাকে খেয়ে নিতে পারবো, তাহলেই তো ওখান থেকে ছিটকে H প্লাস বেরিয়ে যাবে। এটা একটা গুলটি মারার মতো, গুলটি মারার মতো না? তুই একটা গুলটিকে টানছিস, ওই যেরকমভাবে টানছি মানে ওয়েস্টটাকে টানছি, টুক করে যদি আমি হাতটা টুক করে ছেড়ে দিই, গুলতিটা বেরিয়ে যাবে। সেরকমই যখন একটা বন্ডকে টেনে তুমি নিয়ে আসছো, সঙ্গে সঙ্গে ওর সাইডে যেটা থাকে সেটা ছিটকে বেরিয়ে যাবে। যে যত ছিটকে বেরোবে সে তত বেশি অ্যাসিডিক, স্পিডে যত যাবে। দেখো আমরা অ্যাসিডিক অ্যাসিড খাই তো, ভিনিগার খাবার দাবারে থাকে, ওর ভেতরে H প্লাস থাকে, H2SO4 HCl এর ভেতরে H প্লাস থাকে, দুটোরই H প্লাস থাকে। কিন্তু কোনো H প্লাস খেলে মানুষ মরে যাবে, কোনো H প্লাস খেলে আবার টেস্ট লাগবে। কেন? স্পিডের ব্যাপার, আর কিছু না। যেখান থেকে H প্লাস স্পিডে বেরোচ্ছে সেটা স্ট্রং অ্যাসিড, যেখান থেকে H প্লাস স্লোলি বেরোচ্ছে সেটা উইক অ্যাসিড। স্পিডে বেরোচ্ছে কোথা থেকে? স্ট্রংগুলোর থেকে, যারা বেশি টানবে তার থেকে স্পিডে বেরোচ্ছে। বরিক অ্যাসিড OH কে জোরে টানছে, H প্লাসটা বেরিয়ে যাচ্ছে। তবু এটাকে অত জোরেও না, এটাকে কি অ্যাসিড বলি? এটাকে বলা হয় উইক অ্যাসিড। বরিক অ্যাসিড লিখে রাখতে পারে, এটা বরিক অ্যাসিড উইক অ্যাসিড। কটা বেসের সাথে রিঅ্যাক্ট করতে পারে বরিক অ্যাসিড, বা কটা লোন পেয়ার খেতে পারে? লোন পেয়ার কটা খেতে পারে? পেয়ার একটাই তো খেলো, কারণ ঘর একটাই খালি আছে। তাহলে ওকে বলা হয় মোনোবেসিক অ্যাসিড। কেন? একটা বেসের সাথে রিঅ্যাক্ট করেছে। এগুলো লিখে হলো স্টেটমেন্ট। তাহলে বরিক অ্যাসিড হচ্ছে একটা উইক অ্যাসিড, এখানে লিখে দিচ্ছি বরিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, এবং তার সাথে এটা মোনোবেসিক অ্যাসিড, একটা বেসের সাথে রিঅ্যাক্ট। এগুলো স্টেটমেন্ট। আবার কি অ্যাসিড একটু আগে শিখলাম? আর্নিয়াস না লুইস অ্যাসিড? কি অ্যাসিড শিখলাম? লুইস অ্যাসিড। কত কিছু জানা হয়ে গেল। কেন লুইস অ্যাসিড? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করে আছে, কোনো H প্লাস বেরোতে পারে না, তাই আর্নিয়াস অ্যাসিড না। কি লজিকটা বোঝা যাচ্ছে? এইবার ধরো, যেরকম ধরো মোহনের কাছে 5খানা গুলি আছে। গুলি মানে বুঝতে পেরেছো তো? মার্বেল না কিন্তু, শুট করার গুলি 5টা। আর রাতুলের কাছে 2টো গুলি আছে। কে জিতবে তাহলে যুদ্ধে, যদি যুদ্ধ হয় দুজনের মধ্যে? হ্যাঁ না না, খুব কাছাকাছি আছে ওরা। কেন? আমি এক্ষুনি কি বললাম? স্পিডটা ম্যাটার করে। মোহনের কাছে 5টা গুলি আছে, পিস্তল তো নেই। ওর কাছে 2টো গুলি আছে, ওর কাছে পিস্তল আছে। আমি বলিনি তো, তুমি তো সেটা জিজ্ঞেস করবে। স্পিডটা ম্যাটার করে, নাম্বারটা ম্যাটার করে না। লজিকটা বুঝে গেছে? অ্যাসিডিটি ম্যাটার করে, স্পিড, কে কত স্পিডে ছাড়তে পারে। মোহন ধরে ছুঁড়ে ছুঁড়ে মারছে, বিশাল জোরে ছুঁড়ে মারছে গুলি, হ্যাঁ, আরো পিস্তল দিয়ে মারছে। লজিকটা বুঝে? তাহলে স্ট্রং অ্যাসিড কে? রাতুল।
আর এটা লজিকটা বুঝে গেছে। কখনো ভেবো না যে এ ধরো 4টে অপশান দিয়ে দিল, অপশানে দেওয়া রইলো একটা H2SO4, একটা HCl, একটা H3PO4, এইসব দেওয়া হলো, তুই ভাবলে ও H3PO4 3টে H আছে তাহলে বেশি আছে, এইসব করতে যাবে না। কিন্তু নাম্বারের দিকে ছুটবে না, কোয়ালিটির দিকে ছুটতে হবে। ম্যাগনিটিউড কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট না, কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে এখান থেকে এখানে আর কিছু বলার নেই, এটা মুছে দিচ্ছি। তাহলে বোরিক অ্যাসিড কেন অ্যাসিড, উইক অ্যাসিড, ও আচ্ছা উইক অ্যাসিড কেন, এটা বলতে গেলে আবার একটুখানি আর একটু এক্সট্রা কথা বলতে হয়। দেখো এক্ষুনি শেখালাম না যে উইক অ্যাসিড কারা হবে, যারা আস্তে আস্তে লোন পেয়ার নেবে, আস্তে আস্তে H+ ছাড়বে। এটা কেন আস্তে আস্তে নেয়, কেন উইক, দেখো এই তো লোন পেয়ার, সরি একটু ভ্যাকেন্ট গেস্ট রুম, এখানে OH- আসবে, যত স্পিডে OH- আসবে তত স্পিডে H+ বেরোবে। কথা হচ্ছে এই ওয়ের কাছেও তো লোন পেয়ার আছে না, ওর নিজের মেম্বারের কাছেও তো লোন পেয়ার আছে। লোন পেয়ার মানে বাচ্চা কাচ্চা প্রচুর আছে, বাচ্চা কাচ্চারাই ম্যাক্সিমাম টাইম গেস্ট রুম অকুপাই করে বসে থাকে। কিরকম? তাহলে গেস্টরাও তো কি ফ্রিকোয়েন্টলি আসতে পারবে গেস্ট রুম, তাই জন্য H+টাও স্লো বেরাবে, দ্যাটস ওয়াই ইট ইজ উইক। যাদের কাছে বাচ্চা কাচ্চা নেই, তার মানে এইসব পাশে কোনো লোন পেয়ার নেই, তাদের গেস্ট রুম সারা জীবন খালি পড়ে থাকে এবং গেস্টরা অলওয়েজ আসছে। লজিক বোঝা যাচ্ছে? লুইস অ্যাসিড হওয়ার লজিক। এবার এখনই দেখো, এটা BOH এর হলদি দিয়ে দেখালাম তো, এবার দেখো BF দেখো, BF3, আরেকটা দেখাই BCl3, এটা দেখি তোমরা পারবে না। BF3, এটা হচ্ছে BCl3। বলো এই দুটোর মধ্যে কে স্ট্রং অ্যাসিড হবে? ওয়াই? বাচ্চা নেই? BF বাচ্চা নেই, কি কথা? এফ লোন পেয়ার হয় না, এই জন্য বললাম পিরিয়ড টেবিল জানতে হবে। তুমি যদি পিরিয়ড টেবিল জেনে আসো, তুমি ধরে নাও তোমার কেমিস্ট্রি তুমি 90% পেয়ে গেছো, তো পিরিয়ড টেবিল ছাড়া কিছু নেই। একটু আগে দেখাচ্ছিলাম বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন গ্রুপ 17, 7টা ইলেকট্রন থাকে, একটা বন্ড করছে, তাহলে কটা লোন পেয়ার পড়ে আছে? 3টে, মানে আরো 6টা ইলেকট্রন। তুমি কি ভাবছো ক্লোরিনের কি নেই? বাচ্চা কাছে ওরও আছে, ও তো একই গ্রুপের মেম্বার, তাহলে ওরও আছে। এবার তুমি কি করে বলবে? এত তো কেমিস্ট্রি শিখাও, এবার তো আটকে গেলাম, তাহলে কে স্ট্রং হবে? একই জায়গায় আছে, একই পিরিয়ড, একই গ্রুপের মেম্বার। তুমি আর বলার রাস্তা নেই, আগে যা ফান্ডা দিয়েছো ওই ফান্ডা দিয়ে বলার আর রাস্তা নেই, অন্য কিছু দিয়ে বলতে হবে না। কনফিগারেশনও সেম, 2s2 2p5, 3s2 3p5, আর একই গ্রুপের মেম্বারদেরকে বলা কিন্তু চাপের আছে। আমি কি বললাম? এই দুজনের মধ্যে কার এই পি অরবিটালটা বেশি সময় ভ্যাকেন্ট, এটা একটু বড় পি অরবিটাল না ছোট পি অরবিটাল, সেটা কথা না, আসলে তো দুজনকেই আসতে পারে। কারটা ফ্রিকোয়েন্টলি আসতে পারে লোন পেয়ার ইলেকট্রন, কার জায়গায় BCl দিতে না BF দিতে। প্রত্যেকেরই গেস্ট রুম কিন্তু প্রায়লি মানে অকুপাই করার মতো লোকজন বসে আছে, তবু এদের মধ্যে কেউ তো একটু বেশি অ্যাসিডিক হবে, কারো পিএইচ একটু কম হবে। অ্যাসিডিটি যত বেশি হয় পিএইচ কিন্তু তত কম হয়, এটা নিও। তাহলে আমি বলে দিই, ইলেকট্রন নেগেটিভিটি সবচেয়ে বেশি, মানে ইলেকট্রন টানতে চায়, সেটা ইম্পর্টেন্ট না, সাইজটা খুব ইম্পর্টেন্ট। কিরকম দেখো, বোরন, ভালো করে দেখো, বোরন আর ফ্লুরিন এদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে না? বোরন আর ক্লোরিনের মধ্যে ভালো বন্ধুত্ব আছে, কারণ একই গ্রুপে একই পিরিয়ডে আছে। একই পিরিয়ডে থাকলে সাইজ ম্যাচ করে, সাইজ ম্যাচ করলে ওভারল্যাপ ভালো হয়, লজিকটা বোঝো কিন্তু। তাহলে এইখানে ফ্লুরিনের সাথে বোরনের ভালো ওভারল্যাপ আছে না ক্লোরিনের সাথে বোরনের? তাহলে এর বাচ্চা কাচ্চাটা সহজে এর স্থানগুলো অকুপাই করে রাখে, এখান থেকে করতে পারে, এখান থেকে করতে পারে, এখান থেকে করতে পারে, তাহলে গেস্ট রুম অকুপাইড। তাহলে আর ও অন্য কারোর থেকে OH- নেবে না,
তাহলে অ্যাসিডিটি রিলেটিভলি এটা স্ট্রং, কারণ ক্লোরিনের সাইজ এত বড় একটা অরবিটালের, এদের মধ্যে বন্ধুত্ব হবে না। হ্যাঁ, একজন বিশাল উচ্চকায় লম্বা একটা বাচ্চাকে যদি বলে আয় কোলে আসবে, সে বাচ্চাটা আসবে না কোলে, ভয় পাবে অত বড় লোককে দেখে। কি করতে হবে, তাকে বাচ্চাটার সাইজে আসতে হবে। ওই হাঁটু কেটে আমরা বসে বাচ্চাকে কোলে নিই, যাতে ওর সাথে আমাদের সাইজ ম্যাচ হয়, বোঝে যে হ্যাঁ বন্ধু বন্ধু। এর সাইজ অনেক বড়, এর সাইজ ছোট, তাহলে এর সাথে বন্ধুত্ব হবে না। এই ইলেকট্রন এর ঘরে যাবে না। কিন্তু এদের দুজনেরই সাইজ সমান। কেন সমান? কেন সমান একটু আগে দেখলাম, একই পিরিয়ডে আছে। এই জন্য বললাম পিরিয়ড টেবিলটা মুখস্থ করতে, আর কিছু না। তুমি যদি পিরিয়ড টেবিল মুখস্থ করো, তুমি সব কেমিস্ট্রি বুঝে যাবে। তাহলে এবার যদি এখান থেকে 4টে কোশ্চেন দেয়, এটা অর্ডার লিখতে দেয়, দেখি তুমি পারো কিনা। BF3, BCl3, BBr3 আর BI3। অর্ডার বলো তো, এদের অ্যাসিডিটির অর্ডার বলো তো। এটা তোমাদের ওয়ার্ক, হোমওয়ার্ক। হ্যাঁ, এখনই মানে ক্লাস ওয়ার্ক, এখনই বসে বলো যে এর অর্ডার কি হবে। হ্যাঁ, মানে কোথা থেকে ছোট কথা, এটা তোমরা যারা ভিডিও দেখছো তারাও ভিডিওটা পজ করে বলো যে এটা অ্যাসিডিটি কোথায় হবে বেশি হবে, অর্ডারটা কোন অর্ডারে সাজানো হবে, অ্যাসিডিটি অর্ডার। ঠিক আছে, ছবি এঁকে করার চেষ্টা করো। তাহলে এই হচ্ছে BCl, এই হচ্ছে BF। এবার কি করতে হবে, BR নাকি একটু বড় হবে না CL এর থেকে বনটা। বি, এই যে বি সাইজ আর বিআর এর সাইজ বুঝতেই পারছো, ক্লোরিনের থেকেও বড়। এইটুকু ড্র করলেই তো মনে হয় হয়ে যাচ্ছে, এটা একটু বড়, একটু বড়। এবার যদি BI করো তাহলে বুঝতে পারছো কি হবে। BI কোথায়, আরো বাইরে, আরো বড়। লজিকটা বোঝো। I এর কাছে লোন পেয়ার আছে, এখানে দেবে। বিআর এর কাছে লোন পেয়ার আছে, বোরনকে দেবে। ক্লোরিনের কাছে লোন পেয়ার আছে, বোরনকে দেবে। ফ্লুরিনের কাছে লোন পেয়ার আছে, বোরনকে দেবে। ভালো করে বুঝতে হবে এগুলো, বোঝা যাচ্ছে কি হবে। শুধু যে সাইজ ম্যাচ করছে তা না, এফ আর বি এর মধ্যে তো সাইজ ম্যাচ করছে, তাই জন্য তো এখান থেকে এখানে ইজিলি দিতে পারছে। শুধু তাই কারণ না, বোরন আর ফ্লুরিন একই পিরিয়ডে আছে। ফ্লুরিনের সাইজটা ছোট, বোরনের সাইজও ছোট, তাহলে ওদের মধ্যে যে বন্ড লেন্থ সেটা কি হবে, ছোট। মানে আমি এখান থেকে কাউকে এখানে দিচ্ছি, একদম কাছে, তাহলে ওর ঘরেই এসে পৌঁছাবে, আমি বুঝতে পারছি। আমরা খেলা দেখেছি না, এখান থেকে বল ছুটতে হয়, একটা এই থাকে কলসি থাকে, ওর ভেতরে বল ছুটতে হবে, বালতি থাকে, বল ছুটতে হয়। হ্যাঁ, আমরা বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিতে দেখবে, সেটা যদি কাছে থাকে ইজিলি ফেলবো। এটা যদি একটু দূরে থাকে, আমাকে ওইখানেই পড়বে এমন কোনো গ্যারান্টি আছে? সেটাই হচ্ছে তো এখানে। ফ্লুরিনটা কাছে আছে, বোরনের কাছে ইলেকট্রন ছুড়ে দিতে পারছে। ক্লোরিনটাই যে একটু দূরে হয়ে গেল, এখানেই যে পড়বে তার কোনো ব্যাপার নেই। ধরো তোমরা অ্যাপার্টমেন্টে যদি থাকো, আমার ফ্ল্যাটে, আমার বারান্দা পাশের অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটে গল্প হচ্ছে। এবার ধরো আমার তলায়, আমি 3 তলায় আছি, আরেকজন 3 তলায় আছে, তাহলে যত সুন্দর গল্প হবে। আমি 5 তলায় আছি, একজন 3 তলায় আছে, গল্প হবে? হ্যাঁ, পৌঁছাবে না তো কমিউনিকেশন, কারণ এ তাই হয়ে গেছে, 4 তলা 3 তলা। ব্রোমিনকে একটু উপরে উঠে গেছে, ও 5 তলায় 3 তলার সাথে হচ্ছে না, আর এর 6 তলার সাথে হচ্ছে না। শুধু তাই নয়, ডিস্টেন্সও বেড়ে গেছে। আমি একটা কথা বললে ওটাই শুনবে না, অন্য কোনো কথা শুনবে। বা আমি একটা কিছু ধরে ছুঁড়ে ফেলে দিলাম, ওর কাছে না পৌঁছে গেলাম, একটা দাদুর রাস্তায় আছে, তাকে এসে পড়ে দেয়, ডাইরেক্ট যাবে না তো, এতটা দূর থেকে এক্স্যাক্টলি ওই জায়গায় যাবে না তো, রাস্তা দিকে হাঁটছে, তার মাথায় এসে পড়বে, তাহলে কি কমিউনিকেশন হবে? আজে বাজে কমিউনিকেশন হবে। এই ধরনের অবস্থা, এই অবস্থায় কি কোনো রকমের ও বলতে পারে যে ওর ইলেকট্রনকে ও পেয়েছে? পায়নি। তার মানে এর কাছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েই গেছে। ডেফিসিয়েন্সি মানে বোঝো তো, অভাব। তাহলে এর অভাবটা রয়ে গেছে কার? BI3-তে ইলেকট্রনের অভাব বোরনের সবসময় ফিল করছে, কারণ আই ওর থেকে অনেক দূরে আছে, এত দূরে কমিউনিকেশন হচ্ছে না, তাহলে ও তখন পাশের কারোর থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করছে। পাশে মানে অন্য আশেপাশের থেকে। তার মানে লোন পেয়ার খুব ইজিলি অ্যাকসেপ্ট করতে চায়, তার মানে H+ অনেক ইজিলি বাইরে বের করতে চায়। এই জন্য BI3 সবচেয়ে, এটা 1 নম্বর আছে, এটা 4 নম্বর, বাকিগুলো তোমরা সাজিয়ে নাও। এটা বোঝা গেছে? তাহলে দুটো কারণ, একটা হচ্ছে সাইজ ম্যাচ করছে না, তাই জন্য কমিউনিকেশন হচ্ছে না। এটা হচ্ছে ডিস্টেন্সটা খুব বেড়ে যাচ্ছে, বন্ড লেন্থ খুব বেড়ে যাচ্ছে, তাই জন্য ওভারল্যাপিংটা হচ্ছে না বা কমিউনিকেশন হচ্ছে না। এই লোন পেয়ার এর কাছে এসে পৌঁছে। লজিকটা বোঝা গেছে?